জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। ভোটের বাকি আর মাত্র 3 দিন। 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সবাই, দিচ্ছেন দেশ গড়ার নানান প্রতিশ্রুতি। প্রচারণার মাঠে আছে পাল্টাপাল্টি অভিযোগ, শঙ্কা। এক সময়ের মিত্র আজ মুখোমুখি প্রতিদ্বন্দ্বী বিএনপি আর জামায়াতে ইসলামী। এক পক্ষ বলছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আরেক পক্ষ বলছে অস্ত্র মজুদের শঙ্কা। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা কারচুপির কোনো শঙ্কাই দেখছেন না, তিনি বলছেন এভরিথিং আন্ডার কন্ট্রোল। এর মধ্যে টিআইবি বলছে ভোটের মাঠে বাড়ছে সহিংসতা, অর্থ, ধর্ম আর পেশি শক্তির ব্যবহার। আচরণবিধি মানছেন না কোনো স্তরের প্রার্থী। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের ঘাটতিও দৃশ্যমান। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন স্থপতি এ এম মুজাহিদ বেগ, ফরিদপুর 4 আসনে স্বতন্ত্র প্রার্থী। আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ডিরেক্টর আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন, টিআইবি। আমাদের সঙ্গে যুক্ত হবেন আলী আজম মোহাম্মদ আবু বকর, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহ জেলা এবং ঝিনাইদহ 2 আসনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী। আমাদের সঙ্গে যুক্ত আছেন এর মধ্যে এস এম মনিরুল হাসান বাপ্পি, সদস্য সচিব ভারপ্রাপ্ত, খুলনা জেলা বিএনপি, এবং তিনিও খুলনা 6 আসন থেকে প্রার্থী। আমরা শুরুতে একটু স্বতন্ত্র প্রার্থীর কথা শুনতে চাই, সেটি হচ্ছে এ এম মুজাহিদ বেগ। ফুটবল মার্কায় নির্বাচন করছেন আপনি। ভোটের মাঠের সবশেষ যে অবস্থা, প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড শেষ পর্যন্ত নিশ্চিত হয়েছে কিনা, যেটি স্বতন্ত্র প্রার্থীদের শুরু থেকেই অভিযোগ ছিল, সেই জায়গাটিতে কোনো উন্নতি হয়েছে কিনা? টিআইবিও একটি কথা বলছে, সেটি হচ্ছে সব স্তরের প্রার্থীরাই আচরণবিধি আসলে সেই অর্থে মানেননি, এবং এই বিষয়ে নির্বাচন কমিশনও সেই অর্থে সরব ছিল না, নিশ্চুপই ছিল। আপনার অভিজ্ঞতাটা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি স্থপতি মুজাহিদ বেগ, আমি ফুটবল প্রতীক নিয়ে ফরিদপুর 4 থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। বাংলাদেশের যে কয়েকজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনের মাঠে, রাস্তাঘাট, বাজার সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এর মধ্যে আমি একজন। আমি আমার এলাকার প্রতিটি অঞ্চলে প্রতিটি জনগণের, নিরীহ জনগণের ভালোবাসা অর্জন করার চেষ্টা করেছি। আমি প্রথম থেকেই চিন্তা করেছি আমি নির্বাচনে একটা ভিন্ন মাত্রা নিয়ে আসবো। গতানুগতিক যে নির্বাচনের ধারা, সেখান থেকে আমি বের হয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমি এখন পর্যন্ত ফরিদপুর 4 এবং বাংলাদেশের মধ্যে নির্বাচনের যে ধারা, যে প্রচলিত নীতি, সেখান থেকে আমি বের হয়ে এসেছি, এবং সামনে ইনশাল্লাহ আমার সেই যে কমিটমেন্ট, সেক্ষেত্রে আমি থাকতে পারবো। নির্বাচনের মাঠে আমরা এসেছি, আপনারা জানেন বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশনার, মাননীয় উপদেষ্টা আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন ইতিহাসের সেরা নির্বাচন আমাদেরকে দিবেন। আমরা সেই প্রতিজ্ঞাকে শুনে তাদের উপর বিশ্বাস মুজাহিদ বেগের সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও ফিরবো তার কাছে। এস এম মনিরুল হাসান বাপ্পির কাছে যেতে চাই। আপনার দলের পক্ষ থেকে বলা হচ্ছে একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে। আমি কাকে কোট করছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, মাহাদি আমিনকে কোট করছি। এর পক্ষে কি নির্দিষ্ট কোনো প্রমাণ ভোটারদের সামনে আপনারা তুলে ধরতে পারছেন? বিশেষ করে আপনারা খুলনা 6 এমন কোনো চেষ্টার প্রমাণ দিবেন কিনা? আমি আপনার কথা অনেক ছোলো শুনতে পাচ্ছি, একটু জোরে বলতে হবে আপনাকে। জি, আমি আবারও আপনাকে প্রশ্নটা করছি। আপনার দলের পক্ষ থেকে বলা হচ্ছে একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে। এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ ভোটারদের সামনে তুলে ধরতে পারছেন কিনা? বিশেষ করে আপনারা খুলনা 6 এমন কোনো চেষ্টার যদি প্রমাণ দিতে পারেন।
দেখুন, নির্বাচন কমিশনে একটি আচরণবিধি দিয়েছে, আমরা অবশ্যই তার প্রতি শ্রদ্ধাশীল, এবং একটি দল আমরা দেখছি যে তারা নির্বাচনী আচরণবিধি সঠিকভাবে পালন করছে না। যেমন জামাতের প্রার্থীরা দেখা যাচ্ছে দাড়িপাল্লা বানিয়ে প্রতীক দাড়িপাল্লা মোড়ে 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 লাগিয়েছে, ঝুড়ি দিয়ে বড় বড় ঝুড়ি ঝাঁকা দিয়ে দাড়িপাল্লা বানিয়ে বানিয়ে লাগাচ্ছে। এগুলো তো আসলে আচরণবিধির ভিতর পড়ে না। আর তাছাড়া তারা এমন কিছু আচরণ করছে যে ধরেন সংখ্যালঘু সম্প্রদায়কে মাঝে মাঝে হুমকি ধামকি এইগুলো প্রদান করছে, যে ভয়ভীতি দেখাচ্ছে, প্রভাবিত করছে ভোটারদের। আমরা চাইব যে দেখুন, নির্বাচন কমিশনার থেকে যে আচরণবিধি আমাদের দিয়েছে, আমরা সবাই শ্রদ্ধাশীল থাকি, একটি সুন্দর নির্বাচন আমাদের দেশের জন্য উপহার দিই, সবাই সহযোগিতা করি। দেখুন, 17টি বছর আমরা ভোট দিতে পারি নাই, 17টি বছর বঞ্চিত আমরা। একটি ভোটের পরিবেশ হয়েছে, একটি ভোটের দিন তারিখ হয়েছে, একটি নির্বাচন সামনে 12ই ফেব্রুয়ারি হবে। সেই নির্বাচনকে সবাইকে সহযোগিতা করে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে জনগণের ভোটের প্রতিনিধিকে আমরা সম্মান দেখিয়ে আমরা এই নির্বাচনটা সম্পন্ন করতে চাই। দেখুন, নির্যাতিত জামাত হয়েছে, বিএনপি হয়েছে, সবাই হয়েছে, অথচ এখন এমন একটি আচরণ তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশে নির্বাচনকে বাধাগ্রস্ত করা, নির্বাচনকে বিপদগ্রস্ত করার মতো একটি পরিবেশ তারা তৈরি করছে। তারা কি চাচ্ছে আসলে আমার জানা নেই। 17টি বছর কেন এই সংগ্রাম আমরা করেছিলাম, যে ভোটের অধিকার আদায়ের জন্য সংগ্রামটি করেছিলাম, আর সেটা যদি বিলীন করার জন্য কেউ ষড়যন্ত্র করে সেই রাজপথের দলগুলা, তাহলে তো এটা আসলে গ্রহণযোগ্য না, এবং এটা মানুষের কাছে দৃষ্টিকটু হচ্ছে। তারা এমন একটা আচরণ, এমনভাবে কথাবার্তা বলতে চায় যে বাহুবল বাহু শক্তি দিয়ে তারা সব কিছুকে জয় করতে চায়। এমনটি তো কথা ছিল না। আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই এত ত্যাগ তিতিক্ষা করেছি, জেল খেটেছি, এত নির্যাতন সহ্য করেছি, মার খেয়েছি, আর নিমিষেই সেটাকে যদি ভুলে যাই তাহলে তো চলবে না। বাহুবল বাহুশক্তির কথা বলছেন, আমাদের বাহুশক্তি তো বিএনপির বেশি, আমরা যতটুকু জানি। বাহুবল বাহুশক্তি বিএনপির, লোকবল বেশি। বাহুবল বাহুশক্তি বেশি নয়, লোকবল বেশি। বিএনপি বাহুবল দেখিয়ে কোথাও নির্বাচনকে প্রভাবিত করছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। কোথাও কোথাও দেখা যাচ্ছে জামাত আপনার লাঠি সোঁটা পাওয়া যাচ্ছে কেন্দ্রের আশেপাশে, কেন্দ্রের ভিতরে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন কায়দায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রভাব পড়তে চাচ্ছে। আমার যেমন আমার নির্বাচনী এলাকার কথা আমি বলি, আমার নির্বাচনী এলাকায় উপজেলা নির্বাচন অফিসার একটি তালিকা করেছে প্রিজাইডিং এবং পলি অফিসারদের কয়রা উপজেলায়। সেই তালিকা আমরা বারবার দেখতে চাইলেও দেখানো হচ্ছে না, কারণ হচ্ছে ওখানে জামাতের লোকদেরকে প্রিজাইডিং পলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনার ওই নির্বাচন অফিসার, কয়রা উপজেলার নির্বাচন অফিসার একটা ইউনিয়ন, উত্তর বেতকাশি ইউনিয়ন, সেই ইউনিয়নের আমির এর ভাগনা উনি রাতে 8টার পরে 12টা-1টা পর্যন্ত ওনার অফিসে বসে ওই এলাকার জামাতের আমির সহ সিনিয়র নেতৃবৃন্দর সাথে রাতের আধারে গোপন বৈঠক করেন। ওনাকে আমাদের নেতাকর্মীরা জিজ্ঞাসা করেছেন যে ভাই, আপনি জামাতের সাথে রাতের বেলা অফিস টাইম বাদে কি মিটিং করেন? তখন উনি বলছে, ভাই আসছিল, একটু কথাবার্তা বলেছি। আমি তাকে নির্বাচন অফিসার, আমি একজন প্রার্থী হিসেবে তাকে 5 দিন ফোন দিয়েছিলাম যে তাকে সঙ্গে একটু কথা বলতে চাই আচরণবিধি সম্পর্কে, কিছু বোঝার সম্পর্কে। 5 দিন আমি তার মোবাইলে কল দিয়েছি, ফোন বেজেছে, উনি আমার ফোনটা রিসিভ করেন না। 5 দিন পরে বাধ্য হয়ে ওনার অফিসে আমি একদিন যে উঠি এবং ওনাকে সামনাসামনি পাই। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই আমি একজন প্রার্থী, আমার তো প্রয়োজন হতে পারে আপনাকে, তাহলে আপনি আমার ফোনটা কেন ধরেন না?
তখন উনি কোনো সদুত্তর দিতে পারেনি, উনি একটা জবাথবা দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করেছে। এবং আমি বললাম তখন যে আপনি যে একটা তালিকা তৈরি করেছেন মাদ্রাসার জামাতপন্থী শিক্ষকদের নিয়ে, সেই তালিকাটা আমরা একটু দেখতে চাই, আমরা জানতে চাই যে এর ভিতরে আমাদের কোনো অবজেকশন আছে কিনা, বা এখানে কোনো জামাতের ডাইরেক্ট নেতাকর্মী জড়িত কিনা। কিন্তু উনি কোনোভাবেই সেটা আমাদেরকে দিতে চাইনি। আমি তখন তাকে প্রশ্ন করেছিলাম যে ভাই, আপনার অফিসে রাতের বেলা আপনি অফিসে কি করেন, জামাতের লোকজন নিয়ে আপনি কেন মিটিং করেন, আপনার বিরুদ্ধে এই কমপ্লেন, তারপরে আপনার মামা হয় জামাতের আমির, এই একটা ইউনিয়নের আমির, হ্যাঁ, উত্তর বেদকাশী ইউনিয়নের আমির, তাহলে আপনার বিরুদ্ধে তো মানুষ অভিযোগ করছে, আপনি নিজেও নাকি শিবির করতেন, আপনি অনেকেই আগেই বলেছেন যে আমি শিবিরের নেতা ছিলাম। হ্যাঁ, যাই হোক, এই কথাগুলো ওনাকে বললে উনি আমাকে কোনো ব্যাপারেই সদ উত্তর দিতে পারেনি। আমি আসলে কোনো প্রতিকারও পাইনি, ওনারও বদলিও হয়নি, সেই তালিকা আজও তিনি প্রকাশ করেননি, সেই তালিকা তার কাছেই আছে। আমি জানি না ওই তালিকায় উনি কী করেছেন, কাদের নাম রেখেছেন। অন্ধকারে রেখে আমাদের কেন নির্বাচন করা হবে? যদি তালিকা প্রকাশ করা হতো, এই যে আচরণটার কথা বলছেন আপনি, সেই আচরণটা কি হুট করে আপনারা ফেস করছেন, নাকি প্রচারণার একদম আরো আগে থেকেই তিনি এরকম, অথবা তার ব্যাপারে কোনো অভিযোগ আপনারা কি নির্বাচন কমিশনে, সরাসরি কমিশনে আপনারা জানিয়েছিলেন কিনা? হ্যাঁ, তার ব্যাপারে তার রেখে আমি মৌখিকভাবে নির্বাচন অফিসার ইউনোকে আমি বারবার অবহিত করেছি। বারবার যে আপনার নির্বাচন অফিসারের বিরুদ্ধে কিন্তু কমপ্লেন আছে, সে নিজে শিবিরের নেতা ছিলেন এবং তার মামা এখানে জামাতের আমির, এবং তিনি ইনাদের সঙ্গে বৈঠক করেন জামাতের নেতাদের সাথে রাতের বেলা। এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, একটু ষড়যন্ত্রের গন্ধ মনে হচ্ছে, আপনি বিষয়টি দেখুন। উনি আমাকে আশ্বস্ত করেছে যে আমি দেখব, কিন্তু আসলে কতটুকু দেখেছে বা কতটুকু সেটা পরিষ্কার করেছে আমার জানা নাই। জি, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে খুলনা 6 আসনের জামায়াতের প্রার্থীকে যদি আমরা পেতাম তাহলে খুব ভালো হতো। আমি একটু রিকোয়েস্ট করব যদি কোনোভাবে তাকে টেলিফোনেও যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা এই অভিযোগগুলো খণ্ডানোর চেষ্টা করতে পারি। আমরা এই মুহূর্তে যেতে চাই ঝিনাইদহ 2 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলী আজম মোহাম্মদ আবু বকরের কাছে। সেটি হচ্ছে, আপনি শেষ মুহূর্তে শুনেছেন কিনা আমি জানি না, বিএনপির যিনি প্রার্থী খুলনা 6 আসনের, তিনি বেশ কিছু অভিযোগ করেছেন। অভিযোগগুলোর মধ্যে জামায়াতের নেতাকর্মীরা আচরণবিধি মানছে না, তিনি এটা বলেছেন। সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগ করেছেন। এবং নির্বাচনকে বিপদগ্রস্ত করার একটি চেষ্টা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা করছেন, এমনটাও তিনি অভিযোগ করেছেন। এসব বিষয়ে আপনি যে আসনে আছেন সেই আসনের বাস্তবতায় যদি বলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুলনা 6 আসনের কথা যা বলা হচ্ছিল আমি পুরোপুরি বুঝতে পারি নাই, সাউন্ড ইজ নট ক্লিয়ার। তো আমার আসনের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই সেটা এখানে আসলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি ধানের শীষের প্রার্থী আছেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ সাহেব, তা ওনার এখানে আচরণবিধি ওনারা মানছেন না। অনেক অভিযোগ করেছি, অভিযোগের প্রেক্ষিতে তেমন কোনো প্রতিকার পাইনি আর কি। প্রশাসনের কাছে বলে নির্বাচন অফিসে এবং জেলা রিটার্নিং অফিসারের কাছে বলে তেমন কোনো প্রতিকার পাওয়া যায়নি। আপনার সামনে যে টেলিভিশনটা আছে, এই টেলিভিশনটা একটু মিউট করে নিতে হবে। আর আমি আপনাকে রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে আপনি একটু স্পেসিফিক করবেন, সুনির্দিষ্ট করবেন যে কিভাবে আচরণবিধি লঙ্ঘন হয়েছে এবং কবে কবে আপনারা এই স্পেসিফিক অভিযোগগুলো দিয়েছেন এবং কি কারণ দেখিয়ে সেই অভিযোগগুলো মানা হয় নাই, অথবা হচ্ছে যে আপনাদেরকে কোনো রিপ্লাই দেওয়া হয়নি। এটা মিউট করতে হবে। জি, আচ্ছা, এটা একেবারে স্পেসিফিক আমার কাছ থেকে কাগজপত্র নিয়ে আমি বসেছি না, কোন তারিখে কোনটা দিয়েছি। তবে সে লিখিত আছে, অভিযোগগুলো সবই লিখিত আছে। বিশেষ করে অভিযোগগুলির ভিতরে রয়েছে আমাদের নারী কর্মীদেরকে ভোট চাইতে বাধা প্রদান, তাদের আক্রমণ করা, হেনস্থ করা,
বিশেষ করে নারীদেরকে এমন অঙ্গভঙ্গি প্রদর্শন করা হয়েছে আর যে সমস্ত অকথ্য ভাষা ব্যবহার করা হয়েছে যেটা বদ্ধ সমাজে বলা যায় না, এমন আচরণ করা হয়েছে। তারপর আমাদের প্রচার মাইক আক্রমণ করা হয়েছে, যিনি সাথে ছিলেন তাকে মারধর করা হয়েছে। জি, আপনার কাছে যদি আমি একটা সেলফ অবজারভেশন, আপনি যদি নিজের ব্যাপারে একটা অবজারভেশন দেন, সেটি হচ্ছে আপনার আসনে, ঝিনাইদহ 2 আসনে প্রচারণার মাঠে এখন পর্যন্ত আর বেশি দিন নেই, আর একটি দিন আছে, 10 তারিখ সকাল 7:30 পর্যন্ত প্রচারণা করা যাবে, এগিয়ে আছে কে? প্রচারণা এগিয়ে, জি, প্রচারণা তো চলছে, তারাও চালাচ্ছে, আমরাও চালাচ্ছি। জি, আপনার কাছে একটা প্রশ্ন করি, আমি একটা স্পেসিফিক প্রশ্ন করি। বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি বলেছেন, একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরখা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে। বিএনপির এই অভিযোগের বিষয়ে আপনি কি বলবেন? আমি বলবো যে অভিযোগটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। আমি বহু বক্তব্য দিয়েছি যে তারা জামাতের গণজোয়ারে তারা বক্তব্য সোজা পথে না, তাদের কার্যক্রম সোজা পথে না এসে তারা বাঁকাপথ গ্রহণ করছে। তারা হুমকি ধামকি, সেন্টার দখল, কারচুপি করার পরিকল্পনায় তারা লিখছে। এটা বহু বক্তব্যে বলেছি, তারাই এই কর্মে লিপ্ত। জি, থাকবেন আমাদের সঙ্গে। মুজাহিদ বেগের কাছে আবারও ফিরতে চাই। আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়েছিল। ভোট কারচুপির যে অভিযোগ অথবা ইঞ্জিনিয়ারিং এর যত অভিযোগ বলা হচ্ছে, আপনি যদি আপনার দৃষ্টিতে, স্বতন্ত্র দৃষ্টিতে আপনি বলবেন যে আসলে এমন কোনো বাস্তবতা ভোটের মাঠে বিরাজ করছে কিনা, আপনি আপনার ফরিদপুর 4 আসনের জায়গা থেকেই বলুন। আসলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আমি আমার মূল বক্তব্যটা আসলে ওই সময় পেশ করতে পারিনি। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরিদপুর 4-এ যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি তো নির্বাচন এসেছি, আমাদের প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারের একটা প্রতিজ্ঞা ছিল ইতিহাসের সেরা নির্বাচন দিবে। কিন্তু আমাদের ফরিদপুর যে প্রশাসন এখন বিরাজমান, আমি মনে করি ফরিদপুর জেলার ইতিহাসের সবচেয়ে ভালো প্রশাসন এখন বিরাজ করছে এবং 3 থানার ওসি থেকে শুরু করে জেলা প্রশাসক, ডিসি মহোদয় এবং আর্মি ক্যাম্প, বিজিবি সবাই তাদের যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড যেটাকে আমরা বলি, বাংলাদেশের কোথাও আছে কিনা আমি জানি না, কিন্তু ফরিদপুর 4-এ নাই। ফরিদপুর 4-এ আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেইভাবে হিংসাত্মক, আক্রমণাত্মক এবং মানে বাংলাদেশের কোনো আসনে এরকম মানুষ যে বুবা হয়ে যায়, আমাদের ফরিদপুর 4-এ 4,96,000 ভোটার, আমার মনে হয় প্রতিটি ভোটার আজকে বুবা, তাদের জমান দিয়ে কোনো কথা বের হয় না। কারণ প্রথম হচ্ছে মামলার ভয়, বাড়ি বাড়ি গিয়ে হামলার ভয়, বাড়ি বাড়ি গিয়ে তুলে আনা, মহিলারা নির্বাচনের মাঠে গেলে তাদের নিকাব খুলে ফেলা, নির্বাচনে আমার ক্যাম্প থেকে যখন আমার কোনো সহযোদ্ধা বের হয় তাদেরকে রাস্তায় পিটানো। এরপর হচ্ছে গতকালকে আমার মায়ের নামে একটা হসপিটাল আছে, আনোয়ার আহমেদের চক্ষু হসপিটাল, সেখানে বিএনপির কিছু সন্ত্রাসী বাহিনী তারা আমাদের হসপিটালে আক্রমণ করে। ওখানে এর পরপরই প্রশাসন ওখানে যায় এবং আমি নিজে ক্যাম্পেইনের সময় ভাঙ্গার একটা ইউনিয়নে ওইখানে আমাকে ঘেরাও করে ফেলে। তারপরে প্রশাসন ওখানে আমাকে সাহায্য করে, আমি ঠান্ডা মাথায় ওখান থেকে বের হয়ে আসি। ওখানে অনেক বর্ণনা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি নির্বাচনের মাঠে আমি এবং আমার সহযোদ্ধারা কেউ মানে ঘর থেকে বের হওয়া এত কষ্ট হয়ে যাচ্ছে যে প্রশাসন যদি আমাকে এই মাঠে থাকার জন্য সাপোর্ট না করতো, আমাকে সহযোগিতা না, লেভেল প্লেইং ফিল্ড রাখার জন্য যারা যতটুকু সাপোর্ট দেওয়া দরকার একটা প্রার্থীর জন্য চেষ্টা করে যাচ্ছে, আমার কোনো অবজেকশন প্রশাসনের উপরে এখন পর্যন্ত হয়নি। কিন্তু মাঠকে যেভাবে তারা উত্তপ্ত করছে, আমার যেহেতু বিস্তীর্ণ অঞ্চল, বাংলাদেশের বৃহৎ আসনের মধ্যে আমার একটা আসন, এই আসনে প্রশাসনের যেই লোকবল, যেই অল্প লোকবল নিয়ে এই আসনের লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন করা খুবই কষ্ট। আমার এখানে
চরাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খুবই ঝুঁকিপূর্ণ। ইভেন আপনি এই মিডিয়াতে দেখবেন যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে যেভাবে আমাদের অঞ্চলের সমস্ত পেশি শক্তিওয়ালা, কালো টাকার মালিক, চার্জশিটভুক্ত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত মামলার আসামি, যারা নির্বাচনের মাঠকে উত্তপ্ত করে তুলছে, তারা মাঠে যেভাবে দেদারসে ঘুরে বেড়াচ্ছে এবং নিরীহ জনগণের উপরে যেভাবে তারা মানে তাদেরকে বোকা করে রাখছে। একজন মানুষ যদি আমার নির্বাচন করতে আসে, ফুটবলের নির্বাচন, তাহলে মনে হয় তার জীবনে এর চেয়ে বড় পাপ, এর চেয়ে বড় দুঃখ, এর চেয়ে বড় কষ্ট মনে হয় আর কিছু নাই। আমার এলাকার মানুষ আজকে বড়ই অসহায়। তাদের আসলে এতিমের মতো বলতে পারেন। তারা মুখ খুলে মিছিল করতে পারে না, মুখ খুলে কোনো প্রার্থীর নির্বাচন করতে পারে না। তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা নির্বাচনের মাঠে আসে। পৃথিবীর দুঃসাহসী কিছু যুবক যদি আমার পাশে না থাকতো, ফরিদপুর 4-এর যুব সমাজ যদি আমার পাশে না থাকতো, যেহেতু আমি বহু বছর যাবৎ যুবকদের নিয়ে কাজ করি, আমার পরিবার 95 বছর যাবৎ ফরিদপুর 4-এর সাধারণ জনগণকে নিয়ে কাজ করে। আমরা শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সমস্ত দিকেই জনকল্যাণমূলক কাজে। আচ্ছা, আমার দাদা, আপনার আমার অভিযোগ পরিবার, আমরা সবাই নিয়োজিত। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রভাবের বিষয় বলছেন। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন অনেকজন, যেমন আপনি ধানের শীষের প্রার্থী শহীদুল ইসলামের কথা হয়তো বলছেন। এছাড়াও দাঁড়িপাল্লার মোহাম্মদ সরোয়ার হোসেন আছেন, হাতপাখার মোহাম্মদ ইসাক চোকদার আছেন, এছাড়া ঘোড়া মার্কা আছেন, রিক্সা মার্কা আছেন, কাস্তে মার্কা আছেন। আপনি স্পেসিফিক করে কি শুধুমাত্র ধানের শীষের প্রার্থী যিনি তার কথাই বলছেন, নাকি অন্য প্রার্থীদের বেলাও একই জিনিস ফেস করছেন? আমি ধানের শীষের কথা বলছি। আজকে ফরিদপুরের মানুষ, ফরিদপুর 4-এর মানুষ বোবা হয়ে গেছে। ফরিদপুর 4-এ এই অবস্থা যদি বিরাজ করতে থাকে, তাহলে প্রশাসনের পক্ষে ট্যাকেল দেওয়া খুবই দুঃসাধ্য হবে। তারা অনেক চেষ্টা করছেন, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড মোটেও এখানে রাখতে পারবে না যদি এই পেশি শক্তিকে না থামানো যায়। যদি এই হুমকি, আপনি আশ্চর্য হয়ে যাবেন, পরশুদিন সশস্ত্র অবস্থায় ডিবি পরিচয়, আমার 1 বছর আমার সাথে সহযোদ্ধা, তাদের বাসায় ডিবি পরিচয়, রাত্রে ডিবি পরিচয় ওই আমার কয়েকজন সহযোদ্ধার বাসায় তারা হামলা করেছে, দরজায় লাথি দিয়েছে, বলেছে আমরা ডিবি। কয়েকটা হুন্ডা ছিল, আমি ডিবিকে ফোন দিলাম, পুলিশ সুপারকে ফোন দিলাম, ওসি মহোদয়কে ফোন দিলাম, বললো ডিবির কোনো লোক যায়নি। 2 দিন পর এই ঘটনাগুলো সশস্ত্র অবস্থায়। তারপরে আমার বড় ভাই বাংলাদেশের একজন স্বনামধন্য ডক্টর, উনি এমনি ব্যস্ততার কারণে নির্বাচন আসতে পারেননি, 1-2 দিন এসেছিলেন, কিন্তু ওনার বহর আসার কথা শুনেই ফরিদপুর জেলা থেকে কিছু সশস্ত্র অবস্থায় 30-40 জন যুবক তারা আমার বাড়ির পাশে মহড়া দিয়ে যায় এবং তাদেরকে পুলিশ প্রশাসন এবং আমার এলাকার লোকজন সেভ করে তারপর তাদেরকে নিয়ে আসে। আমার কোনো ভাই এখন নির্বাচনের মাঠে বিচরণ করতে পারে না, কারণ জীবনের সংখ্যার কারণে। আমি নির্বাচনের মাঠে সন্ধ্যা করে থাকতে পারি না জীবনের সংখ্যার কারণে। প্রশাসনকে আমি অনেকবার জানিয়েছি, সমস্ত কিছুর কমপ্লেইন আমার প্রশাসনের কাছে আছে। আমি সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। আল্লাহর রহমতে আমার কোনো পোস্টার, কোনো বড় ব্যানার এই ফরিদপুর 4-এ আমি লাগাইতে দেরি, এটাকে ছিঁড়তে দেরি নাই, এটাকে খুলতে দেরি নাই। আমার একটা নির্বাচনী কেন্দ্রে আচরণবিধি বলে যে কোনো বিষয় আছে, সেটা একমাত্র আমার উপরে প্রযোজ্য। তাছাড়া আমি আমার ধানের শীষ প্রার্থী কোনো যিনি নির্বাচন করছেন তাকে আমি আচরণবিধির কোনো তোয়াক্কা করতেই দেখি না। একটা ওয়ার্ডে আপনি লিখে রাখেন, তাকে যদি কানেক্ট করতে পারেন, জবানবন্দি নিতে পারেন। একটা ওয়ার্ডে একটা নির্বাচনী ক্যাম্প থাকার কথা। আমার এলাকায় একটা ওয়ার্ডে 5টা, 6টা, 3টা, 4টা, 10টা এরকম ক্যাম্প আছে এবং কালারিং পোস্টার থাকার কথা না, তাদের কালারিং পোস্টার ভর্তি। তারা যেভাবে ইচ্ছা ওইভাবে তারা নির্বাচনের মাঠকে তারা সাজাচ্ছে। ইভেন আমার থানা চরবদ্দশন উপজেলা, ওই থানা থেকে আমার বাড়িতে আসতে গতকাল রাত্রে 18টা ছিল বিএনপির চেকপোস্ট। আমার বাড়ি থেকে কোনো মানুষ যদি বের হয়, সেখানে তাদের গোয়েন্দার লাগানো থাকে, কোন দিক দিয়ে বের হয়, কোথায় যায়, ওইখানে তাদেরকে ধরা হয়। ধরে তাদেরকে কালকে হুন্ডার উপরে কোপ দেওয়া হয়েছে, তাদেরকে মারা হয়েছে, টহল পুলিশ পাঠিয়েছি, ওসিকে পাঠিয়েছি, তারা তাদেরকে উদ্ধার করেছে। এগুলো সব ডকুমেন্টস আছে। পুলিশ তাদেরকে উদ্ধার করেছে, উদ্ধার করে আবার 1 কিলো দূরে নিয়ে ছেড়ে দিয়েছে, আবার তাদেরকে ধরেছে। আমার কথা হচ্ছে যে নির্বাচনের মাঠে যেহেতু সরকার এবং বিএনপির চেয়ারম্যান আমাদের তারেক রহমান ভাই, হ্যাঁ, ওনার যেহেতু যুবকদের আইকন আমরা সবাই মনে করি এবং তার দূরদর্শী যে নেতৃত্ব আমরা মিডিয়ার মাধ্যমে দেখি এবং আমি যেই চিন্তা ভাবনাগুলো তা শুনি, কিন্তু ফরিদপুর 4-এ বিএনপির যেই অ্যাক্টিভিটিস তার সাথে আসলে আমি কোনো মিল পাই না। কারণ ফরিদপুর 4-এর জনগণ যদি এইভাবে চলতে থাকে আর যদি ভোটারদেরকে এভাবে ভয় দেখানো হয়, 10% ভোটার কেন্দ্রে উপস্থিত করা কষ্ট হবে। যদি এইভাবে ধন্যবাদ আপনাকে। আপনার উত্তরটা আমরা পেয়েছি, আপনার কনসার্নগুলো আমরা পেয়েছি। মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে যেতে চাই। সেটি হচ্ছে টিআইবির একটি সংবাদ সম্মেলন হয়েছে, আপনাদের নির্বাচনের ভোটের মাঠের বেশ কিছু ফাইন্ডিং আপনারা উল্লেখ করেছেন। তার মধ্যে যেটি নিয়ে আসলে আমাদের এতক্ষণের যে আলোচনাগুলো, এগুলো আপনি নিজেও শুনছিলেন, সেটি হচ্ছে আপনারা বলেছেন
প্রতিটি স্তরেই সব প্রার্থীরাই নির্বাচনী আচরণবিধি ব্যাপকভাবে লঙ্ঘন করেছে। আপনি নিজেও শুনছিলেন যে বিএনপির প্রার্থী, জামায়াতের প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী তারাও কিন্তু ঘুরে ফিরে এই আচরণবিধি লঙ্ঘনের কথাই বলছেন, কিন্তু নিজেরটা বলেননি, অন্যদেরগুলো বলেছেন। মাঠের অভিজ্ঞতাটা আসলে কি দেখেছেন, কোন কোন পর্যায়ে, বিশেষ করে আমি যদি অনলাইন প্রচারণার কথা বলি, সেই জায়গায় আপনারা কি পেয়েছেন? আচ্ছা, আমি আগের আলোচনার সূত্র ধরে জাস্ট কয়েকটা তথ্য বলি, তাহলে আমার মনে হয় এই আপনাদের আলোচনা আর এক ধরনের এভিডেন্স আপনারা দেখতে পাবেন যে মাঠে অলরেডি প্রার্থীরা বলেছেন যে আসলে তারা কেমন পরিস্থিতির ভিতর দিয়ে নির্বাচন করছেন। মাঠের আমরা যে মাঠ থেকে যে তথ্য পেয়েছি সেটিও খুব যে ভিন্ন তা নয়। যেমন আমরা যদি কয়েকটা বিষয় যদি দেখেন, সেটা হচ্ছে যে বিভাগ ওয়ারি যদি আমরা সংঘর্ষের তালিকা, মানে একটা আমরা তালিকা করেছি, তাতে যদি আমরা দেখি প্রায় বরিশাল বিভাগ হচ্ছে সবচেয়ে বেশি সংঘর্ষ প্রবণ আমরা যেটা দেখতে পেয়েছি, তারপরেই রয়েছে রাজশাহী, তারপরে রয়েছে ঢাকা। এই প্রথম এই যেমন বরিশালে এটি প্রায় 43%, রাজশাহীতে প্রায় 22%। এবং এটি কিন্তু আপনি যখন নির্বাচন তফসিল ঘোষণার আগে থেকে পরিস্থিতি কিন্তু তারপরে আরেকটু বেড়েছে, মানে তফসিল ঘোষণার পরে আমরা দুটো ফেজেই কিন্তু নির্বাচনী পরিবেশ আমরা পর্যবেক্ষণ করেছি। সেখানে কিন্তু আমরা এই সংঘর্ষ বাড়া এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সহিংসতা বাড়ার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি। আর আপনি বলছিলেন যে ব্যয়ের ক্ষেত্রে, যেটি হচ্ছে অনলাইন প্রচারণার ক্ষেত্রে তাদের কেমন ব্যয় করেছেন, আমি কয়েকটি উদাহরণ বলি। তফসিল ঘোষণার আগেই, মানে তফসিল ঘোষণার পূর্বেই সম্ভাব্য প্রার্থীরা যে পরিমাণ ব্যয় করেছেন, সেটা কিন্তু আমাদের নির্বাচন কমিশনের দেয়া যে ব্যয় মানে যে সীমা, সেটি প্রায় 33% প্রার্থী কিন্তু ব্যয় সীমা ছাড়িয়ে গেছেন। এবং ব্যয় সীমা অতিক্রম হওয়ার পর তাদের আসলে কত টাকা তারা গড়ে ব্যয় করেছেন, এটি প্রায় 1,19,61,310 টাকা আমরা যদি বলি। এবং এই হিসাবটি প্রায় 4 ডিসেম্বর 2025 থেকে 1 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত যে হিসেব সেটির। একই সাথে আপনারা যদি বলি যে বেশিরভাগ প্রার্থী আসলে কোনো না কোনো নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন। এবং তফসিল ঘোষণার পূর্বেই আপনি যে অনলাইন যে ব্যয়ের কথাটি বললেন, যে অনলাইন ব্যয়ের ক্ষেত্রে আমরা অনলাইনে, মানে সোশ্যাল মিডিয়াতে তারা যে ব্যয় করছেন, নির্বাচনী প্রচারণায় যে ব্যয় করছেন, কোনো প্রার্থী, যেমন একজন প্রার্থীর কথা আমরা তবে জানি যে তিনি নির্বাচন তফসিল ঘোষণার পূর্বে প্রায় নিজের প্রচারণায় প্রায় 25 লক্ষ টাকার বেশি ব্যয় করে ফেলেছেন। এরকম যেমন আছে, আবার একই সাথে তফসিল ঘোষণার পরে তাদের আমি যদি বলি যে এমন কোনো প্রার্থী নেই যিনি আসলে আচরণবিধি ভাঙেননি, সেটি এবার সভা সমাবেশ হোক, ব্যানার ফেস্টুন টাঙানোর ক্ষেত্রে হোক, পোস্টার ছাপানোর ক্ষেত্রে হোক, আবার অন্যের পোস্টার ছিঁড়ে ফেলা বা অন্যের প্রচারণায় বিঘ্ন ঘটানোর মতো ঘটনা এটিও কিন্তু রয়েছে। সো এই বিষয়গুলো যেমন আছে, আবার একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীও এক ধরনের তাদের আমরা যেটা দেখছি যে খুব বেশি কোনো পক্ষে অবলম্বন করার ইস্যু যেমন বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আবার একই সাথে যেমন ধরেন আইন শৃঙ্খলা বাহিনী এনাফ কিনা, তারা রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে সহিংসপ্রবণ হয়ে ওঠে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে ঠেকানো সম্ভব বা তারা কতটা ঠেকানোর ব্যাপারে আগ্রহী, সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। একই সাথে প্রশ্ন রয়েছে যে নির্বাচন কমিশনের যারা মাঠ পর্যায়ে কর্মকর্তা আছেন, তারা কিভাবে সেই নির্বাচনী আচরণবিধির প্রতিপালন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখছেন, সেটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আবার আমার মনে হয় তৌহিদুল ইসলাম, আমরা নির্বাচন কমিশন এবং অংশীজনদের যে ঘাটতির কথাগুলো আপনারা বলেছেন, এইগুলোর বিষয়ে আমরা একটু পরের পার্টে আলোচনা করি, আর একটু বিস্তারিত আলোচনা করবো আপনার সঙ্গে। আপনারা থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরছি কিছুক্ষণ পরেই, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। আমাদের প্রথম অংশে খুলনা 6 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি
তিনি বেশ কিছু অভিযোগ করেছেন তার আসনে জামায়াতের যিনি প্রার্থী আবুল কালাম আজাদের বিষয়ে। আমরা এখন আবুল কালাম আজাদকে টেলিফোনে যুক্ত করেছি। আমরা আবুল কালাম আজাদের কাছে যেতে চাই, খুলনা 6 আসনে জামায়াতে ইসলামের প্রার্থী। আপনি শুনছেন নিশ্চয়ই আমাকে। আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল হাসান বাপ্পি তিনি কিছু অভিযোগ করেছেন আচরণবিধি সংক্রান্ত। তিনি বলেছেন জামায়াত আচরণবিধি মানছে না, সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকি ধামকি দেওয়া হচ্ছে এবং নির্বাচনকে বিপদগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, এটা বলেছেন। এবং আরেকটি বেশি যে অভিযোগ করেছেন সেটি হচ্ছে নির্বাচন কর্মকর্তার সঙ্গে আপনাদের বিভিন্ন সময়ে দফায় দফায় বৈঠক হচ্ছে, কিন্তু বিএনপির প্রার্থী ফোন করে নির্বাচন কর্মকর্তাকে পাচ্ছেনই না। আপনার জবাবগুলো জানতে চাই। অসংখ্য ধন্যবাদ। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি এই কথাগুলো বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হয়ে কথাগুলো বলেছেন। সংখ্যালঘুদের উপরে প্রেসার দেওয়া এবং তাদের ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, এই বিষয়গুলো তারাই করতেছে। উদর পিন্ডি বুদর ঘাটে চাপানোর যে রাজনীতি, এটা তারাই করে থাকে। এটা কোনো অবস্থাতেই ঠিক নয়। এক, দ্বিতীয় হলো আমরা আচরণবিধি লঙ্ঘন করছি, এটাও ঠিক নয়। কারণ আমরা গঠনমূলক রাজনীতি করি, আমাদের ভিতরে সেই চেতনা আছে। সরকারের সকল নির্দেশনাগুলো আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা এগুলো মেনে চলি। অতএব এই কথাটাও ঠিক নয়, এই কথাটা কোনো অবস্থাতে ঠিক নয়। তৃতীয় কথা হলো যে নির্বাচন দায়িত্ব যারা আছেন তাদের সাথে তো আমাদের যোগাযোগ হতেই পারে। আমরা তাদের সাথে নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করার জন্য বিভিন্ন সময় আমরা তাদের সাথে কথা তো বলতেই পারি, কিন্তু তাদের মোবাইল ধরে না, কথা বলার এ দায়িত্ব আমরা নেব কেন? তাদের সাথে তারা এটা বুঝে নেবে। কিন্তু এই বিষয়গুলো দোষারোপ করা রাজনীতিতে দূরে থাকা উচিত। আপনারা যখন ফোন দেন আপনারা তখনই কি পান, মানে ফোনে পান নির্বাচন কর্মকর্তাকে? ফোনই পাওয়া না পাওয়া বিষয়টা তো আমরা খুব বেশি আমরা যোগাযোগ করি না। যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা সরাসরি যাই, কথা বলি। যখন প্রয়োজন হবে না তখন কথা বলবো কেন? পাওয়া না পাওয়ার বিষয়টা তো এটা তো সরকারি কর্মকর্তা হিসাবে তারাই জবাবদিহি করবে। আমাদের প্রয়োজন আমরা তাদের সাথে যোগাযোগ করি। নির্বাচন কর্মকর্তার সঙ্গে আপনাদের একটা দলীয় কানেকশন অথবা রিলেশনশিপের একটা জায়গা আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, এমনও একটি অভিযোগ করেছেন আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এটাও একটা অবান্তর কথা। কোন সরকারি কর্মকর্তা প্রকাশ্যে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তারা রাজনীতির সাথে জড়িত থাকবে, এটা একটা অবান্তর কথা। মনে হয় যিনি বলেছেন তিনি কিভাবে বললেন তিনি জবাবটা দিতে পারবেন। অতএব যে আমরা মনে করি আমাদের রাজনৈতিক কানেকশন কারোর সাথে আমাদের নাই। কারণ যারা দায়িত্ব পালন করছে অতীতে যে কোনো সময় তুলনায় এবার একটা মহা উৎসবের সাথে নির্বাচন হবে, সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের সাথে কারো রাজনৈতিক কানেকশন আছে এটা আমরা মনে করি না। জি, আপনাকে ধন্যবাদ। আপনি থাকবেন আমাদের সঙ্গে। আপনার এই যে বক্তব্য, সেই বক্তব্যের পাল্টা এস এম মনিরুল হাসান বাপ্পি তিনি কি বলেন সেটাও আমরা শুনবো। মনিরুল হাসান বাপ্পি, আপনার সময় 2 মিনিটের মধ্যে আপনি শেষ করবেন। দেখুন, উনি অস্বীকার করেছে বড় ভাই আবুল কালাম আজাদ সাহেব। অস্বীকার করার কিছু নাই। উত্তর বেদকাশী জামাতের আমির, নির্বাচন অফিসারের যে মামা হন, উপজেলা নির্বাচন অফিসার কয়রা আমাকে নিজেই স্বীকার করেছেন, আমার সামনে স্বীকার করেছে প্রথমত। দ্বিতীয়ত, আমি তাকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে আপনি অফিস টাইমে জাস্ট যারা প্রার্থী বা প্রার্থীর লোক তাদের সঙ্গে অফিস টাইমে আপনি বলবেন, কিন্তু আপনি রাতের আধারে কি কথা বলেন? তা উনি বললেন যে রাতের বেলা ওনারা আসছিলেন তাই একটু কথা বলেছি। তা আমি এটাও বলেছিলাম যে 2 ঘন্টা ধরে এই দীর্ঘ লম্বা বৈঠক রাতের বেলা অফিস খোলা রেখে বাসায় না যে, এটা একটু দৃষ্টিকটু দেখায় না? তখন উনি আর কোনো কথার জবাব দিতে পারি নাই, উনি কোনো কথাই জবাব দিতে পারিনি, চুপ করেছিলেন। এবং উনি যে ছাত্র শিবিরের
সাতক্ষীরায় ওনার বাড়ি, এই এলাকার পাশেই সাতক্ষীরা, আমার এই এলাকার পাশেই সাতক্ষীরা, সেই এলাকায় তার নিজের বাড়ি। এবং সেখানে আশেপাশে যারা আছেন তারা বলেছেন উনি ছাত্র জীবনে শিবির করতেন, শিবিরের নেতা ছিলেন। এবং ওনাকে আমি প্রশ্নটা করেছিলাম, তা উনি কোনো সদুত্তর আমাকে দেয়নি। বলে আমি এখন আমি চাকরি করি, আমি এখন কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না, এই জবাবটি উনি আমাকে দিয়েছেন। জি, আপনার উত্তরটা পেয়েছি। আবারও আপনার 2 মিনিট সময় দিতে চাই আবুল কালাম আজাদকে। নিয়েই উনি প্রিজাইডিং পলিং অফিসার নিয়োগ করেছেন এবং আপনার মাদ্রাসার শিক্ষকরা মিটিংয়ে প্রকাশ্যে আমার আবুল কালাম আজাদ ভাইয়ের সঙ্গে নির্বাচন পরিচালনায় অংশগ্রহণ করছে আমাদের। আমরা দরখাস্ত করেছি নির্বাচন অফিসে। আমরা কি আবুল কালাম আজাদকে পাচ্ছি? ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জি বলছি। আবুল কালাম আজাদকে পাচ্ছি। এবং বলেন। যে দাড়ি আবুল কালাম আজাদ, আপনি উত্তর নিশ্চয়ই শুনেছেন। আপনি 2 মিনিটের মধ্যে আপনার পাল্টা জবাবটা দিবেন। ক্লিয়ার হচ্ছে না কথাগুলো। হ্যালো, জি, আপনি 2 মিনিটের মধ্যে পাল্টা জবাব দিবেন। আমি ক্লিয়ার শুনতে পাইনি ভাই। আচ্ছা, মনিরুল হাসান বাপ্পি তিনি বেশ কয়েকটি রেফারেন্স দিয়েছেন, যেই রেফারেন্সে তিনি বলেছেন যে আপনার নির্বাচন যে কর্মকর্তা তাকে নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন, তিনি বলেছেন যে তাদের সঙ্গে সরাসরি কথা হয়েছে এবং তিনি শিবির সংশ্লিষ্টতার কথা স্বীকারও করেছেন। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আমার এই বিষয়টি অজানা। জি, আবুল কালাম আজাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম একই আসনের 2 জন প্রার্থীর পাল্টাপাল্টি যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়গুলো। আমরা এবার যেতে চাই আলী আজম মোহাম্মদ আবু বকরের কাছে, আবারও ঝিনাইদহ 2 আসনের যিনি জামায়াত ইসলামের প্রার্থী। সেটি হচ্ছে আপনি নারীদের উপর হামলা অথবা নারীদের সাথে যে প্রচারণার মাঠে অসদাচরণ, এই সবের অভিযোগ করছিলেন। সারা বাংলাদেশেই আসলে জামায়াতের প্রার্থীরা এই ধরনের অভিযোগ করছেন। একটা বিষয় সেটি হচ্ছে জামায়াতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে আজ নির্বাচন কমিশনে 11টি নারী সংগঠন তারা সিইসির কাছে স্মারকলিপি দিয়েছেন এবং স্মারকলিপিতে তিনি তার এক্স অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ের যে বিষয়গুলো সেগুলো উল্লেখ করেছেন এবং বলেছেন যে কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমিরের যে বক্তব্যটিকে আপনার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে বলেছেন, সেই বিষয়টিতে তারা বলেছেন সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি, এই জন্য জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়েছেন। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? আলী আজম মোহাম্মদ আবু বকর, আপনার কাছেই প্রশ্ন। আলী আজম আবু বকরকে আমরা পাচ্ছি না। যে আমি আবারও ফিরতে চাই স্বতন্ত্র প্রার্থীর কাছে। স্বতন্ত্র প্রার্থী ফরিদপুর 4 আসনে মুজাহিদ বেগ, আপনি নিজেও দলগুলোর যে বক্তব্য সেই বক্তব্য শুনছেন, অভিযোগ পাল্টা অভিযোগ শুনছেন এবং বিশেষ করে টিআইবির তহিদুল ইসলাম তিনি যে ঘটনাগুলো বললেন এবং তারা কিন্তু বলছেন যে সব প্রার্থী কম বেশি অনলাইন অফলাইন আচরণবিধি লঙ্ঘন করেছে এবং ব্যয়ের সীমা অতিক্রম করেছে। স্বতন্ত্র প্রার্থীদের বেলায় বিষয়টাকে আমি যতটুকু জানি, স্বতন্ত্র প্রার্থীদের একটি ফোরামও নাকি হয়েছে, সেই ফোরামের যে আপনাদের সাংগঠনিক বক্তব্য সেটি কি হবে? আমি ফোরাম হয়েছে, আমি প্রথম আপনার কাছ থেকে এই শব্দটা শুনলাম। আমি ফোরাম কার সাথে হয়েছে আমি এই বিষয়গুলো জানি না। আমি শুধু জানি আমি ফরিদপুর 4-এর সন্তান। আমাকে ফরিদপুর 4-এর সাধারণ জনগণের ভোট, প্রবাসী এবং যুব সমাজের ভোটের মাধ্যমে আমার এই জন্মভূমির বিজয় অর্জন করতে হবে, এটা আমি শুধু জানি। কিন্তু আমার ভোটের মাঠ নিয়ে আমি আপনাকে কথা বলতে পারবো। আমার সাথে কারো লেয়াজু, কারো ফোরাম, কোনো ধরনের সিন্ডিকেট, আমার সাথে কোনো দল, কোনো ব্যক্তি কারোর সাথেই কখনো হয়নি, ছিল না। আমি আমার জীবনে কোনো রাজনীতি করিনি। আমি একটা নির্দলীয় মানুষ, আমার পরিবারও কখনো রাজনীতি করিনি। কিন্তু ফেসবুকে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেইভাবে আমার এবং আমার পরিবারের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা সংবাদ সম্মেলন করছে এবং তারা ওয়ার্ডে ওয়ার্ডে যেইভাবে তারা টাকা বিলাচ্ছে এবং ওইগুলোকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ইভেন আপনি একটা ভিডিও দেখবেন, কয়েকজন মহিলাকে দিয়ে মেম্বার নির্বাচনের মতো তারা টাকা বিলাই করে ওটা আমার উপর দিয়ে চালিয়ে দিতে চাচ্ছিল। কিন্তু আমাদের ফরিদপুরের প্রশাসন
খুবই দক্ষ, তারা এগুলো বুঝতে পেরেছে। আমি আশ্চর্য হয়ে যাই যে আজকে ফরিদপুর 4-এর যুবক সাধারণ জনগণের যে ভালোবাসা, যে জোয়ার বাংলাদেশের ইতিহাসে সাধারণ জনগণের ভোটের মাধ্যমে যে ফরিদপুরের 4-এর যে জনগণ 12 তারিখে যে বিপ্লব দেখাবে, আসলে এই জোয়ারে তারা ভীত হয়ে আজকে বিভিন্নভাবে মানুষকে হুমকি দামকি, কালো টাকা থেকে শুরু করে এমন কোনো কর্মকাণ্ড নাই যে ভোটের মাঠকে এবং সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা না করে যাচ্ছে। এরা প্রতিনিয়তই সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে, প্রশাসনের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করছে, ইভেন প্রশাসনকে সারাক্ষণ প্রশাসনের গুম হারাম করে দিচ্ছে, গুপ্ত হামলার মতো। আমার কেউ নির্বাচনে আমার কথা বললেই তার বাসায় তাকে তুলে নেওয়া হচ্ছে, আমার অনেক কর্মীকে তুলে নেওয়া হচ্ছে, অনেক কর্মীকে শাসানো হচ্ছে। আমরা আসলে শান্তিতে নাই, এই শান্তিতে আমরা নাই। আচ্ছা, আমি চাবো আপনি যার ব্যাপারে যে- বলছেন তিনি তো শহীদুল ইসলাম বাবুলের কথা বলছেন কি? জি, আচ্ছা, তার Even মানে হচ্ছে যে আমার যদি তিনি কি একটা তার এই যে ইনভলভমেন্ট, এগুলো কি শুধুমাত্র আপনাকেই টার্গেট করে করা হচ্ছে নাকি প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীরা এটা ফেস পুরোটাই করছেন? আমাকে পুরোটা টার্গেট করা হয়েছে, কারণ আমি জনগণের প্রার্থী, সাধারণ জনগণের প্রার্থী, যুবকদের প্রার্থী, প্রবাসীদের প্রার্থী। এবার ইনশাল্লাহ বাংলাদেশের ইতিহাসে একমাত্র নির্দলীয় প্রার্থী হিসেবে ফুটবল মার্কা শুধু সাধারণ জনগণের ভালোবাসায় জি, সিক্ত হয়ে আপনাকে বিজয় লাভ করবে ধন্যবাদ। ইনশাআল্লাহ। আসলে আপনি যার ব্যাপারে বলছেন শহীদুল ইসলাম বাবুল, আমরা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি শুরু থেকে, আপনি যখনই বলেছেন তার বিরুদ্ধে, কিন্তু এখন পর্যন্ত আমরা তাকে ফোনে রিচ করতে পারিনি। আমরা চাই না আসলে একপাক্ষিক কোনো আলোচনা করতে, তবু আমরা শেষ পর্যন্ত কিছুটা ট্রাই করে যাব। যদি তাকে শেষ পর্যন্ত পাওয়া যায় সেক্ষেত্রে আমরা দুই পক্ষের কথাটাই শুনতে পারি। আপনাকে ধন্যবাদ। আমরা ফিরে পেয়েছি আলী আজম মোহাম্মদ আবু বকরের সঙ্গে যে কানেকশনটি। আপনাকে যে প্রশ্নটা করেছিলাম সেটি হচ্ছে, জামায়াতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে আজ 11টি নারী সংগঠনের কর্মীরা তারা নির্বাচন কমিশনে সিইসির কাছে একটি স্মারকলিপি দিয়েছেন এবং গণমাধ্যমে তারা কথা বলেছেন। আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হচ্ছে, জামায়াতে আমিরের প্রার্থিতা এই সময়ে এসে বাতিল চাওয়া, এটাকে কিভাবে দেখছেন? এবং আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগে বলা হচ্ছে যে নারীদেরকে নিয়ে, যে কটাক্ষ কর্মজীবী নারীদেরকে নিয়ে এই বিষয়টি এখনো পর্যন্ত সেটেলড হয়নি এবং স্পেসিফিক কোনো প্রমাণও পাওয়া যায়নি যে অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। এই অবস্থায় তারা প্রার্থিতা বাতিল চেয়েছেন, কি বলবেন? না, এখানে তো হ্যাকড হয়েছে আমির জামাতের আইডি, সাবেক আইডি, এটাই স্পষ্ট। আর এক্ষেত্রে কেউ তার আইডি হ্যাক করে নিয়ে সেখানে প্রচারণা চালানো আর তার প্রেক্ষিতে নারীদেরকে আবেদন জানানো, এটা একেবারেই অমূলক, অবান্তর, উদ্দেশ্যমূলক আমি মনে করি। ওনাদের এটা আবেদন করার আসলে অধিকারই নেই। একটা মিথ্যা তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যমূলক আবেদন। অ্যাকাউন্টটা যে হ্যাকড হয়েছে সেটারও তো কোনো প্রমাণ নাই। যে আমরা তো জানি যে অ্যাক্ট হয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যেমন তারাও যেটি উল্লেখ করেছে নির্বাচন কমিশনে সিইসির কাছে যেটি বলেছে, সেখানে তারা বলেছে যে যাকে সন্দেহভাজন ধরা হয়েছে, বঙ্গভবনের একজন কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পুলিশ পরবর্তীতে এ নিয়ে পরস্পর বিরোধী তথ্য দিয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আইডি হ্যাকের বিরুদ্ধে সম্পৃক্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণও পাননি। এই বিষয়ে কি বলবেন? এটা আমার জানা নেই, এটা জানা নেই। আমি যেটা জানি, আমি ওইরকম ডকুমেন্টটা দিতে পারবো না যে হয়েছে তার প্রেক্ষিতেই সংশ্লিষ্ট কর্মকর্তা। যে আপনার উত্তরটা পেয়েছি। মোহাম্মদ তৌহিদুল ইসলামের কাছে যেতে চাই। আপনি যেমনটি বলছিলেন, আসলে নির্বাচন কমিশন এবং অংশীজনদের ঘাটতি কোথায় কোথায় দেখতে পেয়েছেন সুষ্ঠু অবাধ একটি নির্বাচন করার ক্ষেত্রে? আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখবেন যে আমরা আজকে সকালেই প্রেস কনফারেন্সের মাধ্যমে টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে, যেমন প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর ভোটারদের, আমাদের প্রার্থীরা কিন্তু যারা প্রার্থী মাঠে আছেন তারা কিন্তু এর মধ্যে বলছেন যে এই অভিযোগগুলোই তুলছেন। যেমন আমরা যেটা দেখেছি, বলেছি সকালে, সেগুলি কিন্তু একটু আগে আলোচনা হয়েছে আপনার সাথেই। প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ দেওয়ার অভিযোগ এসেছে। একটি রাজনৈতিক দলের কর্মী ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের নামের তালিকা সংগ্রহ করে তাদের সাথে দেখা করে অর্থ, বিভিন্ন সুবিধা বা হুমকি ধামকি দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন, এরকম তথ্যও রয়েছে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রচারণায় ধর্মের ব্যবহার করছে, আবার নারীকে অবমাননা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ব্যাপক আকারে পোস্ট হচ্ছে এবং এক ধরনের ভয়ভীতির পরিবেশ তৈরি করারও কোনো ক্ষেত্রে অভিযোগ আছে। এবং এই যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাকিং এর যে অভিযোগ আছে, সেটি নিয়েও বেশ আলোচনা তৈরি হয়েছে এবং সরকার পদক্ষেপ নিয়েছে।
এক ধরনের আপনি দেখবেন যে প্রার্থীদের মধ্যে এক ধরনের তিক্ততার পরিবেশ, আমরা যেটা শুরুর দিকে খুব বেশি এক ধরনের সহনশীলতার যে পরিবেশ ছিল, সেই পরিবেশটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে এবং এটা এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেটা সহিংসতার দিকে চলে যাচ্ছে এবং সবকিছুর মধ্যেই যেন আমার আমার এই জায়গা মানে আমাকে ভোটে যে কোনো মূল্যে জিততে হবে, এই জায়গায় চলে যাচ্ছি আমরা। এই জায়গাটা চলে যাওয়াটাই কিন্তু সহিংসতা বাড়া এবং মানে রাজনৈতিক দলগুলোর কর্মীদের মধ্যে সহিংসতা বাড়ার প্রবণতা বাড়ার একটা লক্ষণ বলে আমরা মনে করি। একই সাথে আপনি যদি দেখবেন যে বিভিন্ন জায়গায় বেশ কিছু খবরও পাওয়া যাচ্ছে নানান ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার জন্য বিভিন্ন ধরনের অভিযোগ প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে করেছেন, আপনার শোতেই কেউ কেউ করেছেন। আবার নির্বাচনের যেমন ধরেন যারা মাঠে নির্বাচনী ব্যবস্থা পর্যবেক্ষণ করছেন তাদের বিরুদ্ধে তারা পর্যবেক্ষণ করতে গিয়ে যখন দেখছেন যে তাদের পক্ষে যাচ্ছে না এরকম কোনো তথ্য সামনে চলে আসছে, তখন কিন্তু তারা আবার তাদেরকে হুমকি ধামকি দেওয়ারও কিন্তু অভিযোগ এসছে। আমরা কিন্তু এরকম অভিযোগ পেয়েছি। এইসব ক্ষেত্রে নির্বাচন কমিশনের অনেকটা আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো প্রার্থীর ক্ষেত্রে তারা ছাড় দিচ্ছেন, কোনো প্রার্থীর ক্ষেত্রে তারা চুপ করে থাকছেন, কোনো প্রার্থীর ক্ষেত্রে তারা আগ বাড়িয়ে ব্যবস্থা নিচ্ছেন। এইটা ঠিক মানে নির্বাচন কমিশনের ঠিক এটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার ক্ষেত্রে কিন্তু এক ধরনের আমরা বলবো যে তফসিল ঘোষণার পূর্ব থেকে এবং তফসিল ঘোষণার পরেও মনোনয়নপত্র বাছাই বিভিন্ন যে পর্যায়গুলো রয়েছে নির্বাচনের, এই নির্বাচন আর মাত্র 4-5 দিন পরেই নির্বাচন। সো এই নির্বাচনের সময় এই পুরো প্রক্রিয়াটির ভিতরে কিন্তু যে সবার প্রতি যে সমান আচরণ করা নির্বাচন কমিশনের, এটি কিন্তু আমরা খুব এটা কিন্তু মাঠে কিন্তু এটা আপনাদেরও মাঠ পর্যায়ের এক্সপিরিয়েন্সে আসলে আপনারা এটি পাননি এবং আমাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তারাও কিন্তু ঘুরে ফিরে যার যার জায়গা থেকে এই কথাগুলোই বলছিলেন। মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে আমাদের সঙ্গে যে 3 জন প্রার্থী আজ আমাদের সঙ্গে রাজনীতিতে যুক্ত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং একই সঙ্গে শুভকামনা আপনাদের জন্য। দর্শক, অভিযোগ আর পাল্টা অভিযোগের এই রাজনীতিতে শেষ কথা বলবে আসলে ভোটার। প্রতিশ্রুতি আর আশ্বাসের ভিড়ে মানুষ খুঁজছে নিরাপত্তা আর বিশ্বাসযোগ্য একটি নির্বাচন। টিআইবির পর্যবেক্ষণ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আর নির্বাচন কমিশনের ভূমিকা সব মিলিয়ে 12 ফেব্রুয়ারি শুধু একটি ভোটের দিন নয়, এটি হবে গণতন্ত্রের পরীক্ষার দিন। আপনার সিদ্ধান্তই ঠিক করবে কে যাবে সংসদে আর কোন পথে যাবে বাংলাদেশ। আজকের মতো এখানেই শেষ করছি। আমরা ফিরবো আবারও আগামীকাল ঠিক একই সময়। যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।